সকাল থেকেই চন্দ্রবিন্দুর একটা গান গুনগুন করছিলাম। তবু মুকুট পড়িল পদতলে, হায় একই দশা, এগরোলে আজ শুধুই পেঁয়াজ নাই শশা। আসলে এগরোল হাতে পেলে মানুষের তো একটা প্রত্যাশা থাকেই যে তার ভেতরে শুধু পেঁয়াজ নয়, শশাও থাকবে। আর শশা না পেলে সেই প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ হয় না। রাজ্য বিজেপির সভাপতি আর রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক হলো দিল্লিতে, এবং সেই বৈঠকের পর কি বার্তা দেওয়া হলো? সরকারের সঙ্গে দলের যথেষ্ট ভালো সমন্বয় রয়েছে, তালমিল রয়েছে। আচ্ছা, তালমিল রয়েছে আলাদা করে বলার প্রয়োজন হলো কেন? কোথাও কি প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিজেপির এই সরকার আর বিজেপির যে দল, তার মধ্যে কোথাও তালমিলের অভাব হচ্ছে? দেখুন, দল এবং সরকার দুটো এক বিষয় নয়। এটা বিজেপির জন্য যেমন সত্যি, তৃণমূল কংগ্রেসের জন্য সত্যি ছিল, সিপিএমের সময় সিপিএমের জন্য সত্যি ছিল। এখন তৃণমূল কংগ্রেসকে আমরা এক্সেপশন হিসেবে ধরবো। তার কারণ হচ্ছে সেখানে দলে একজনই নেতা, সরকারেও একজনই প্রধান, তিনিই দলে প্রধান, তিনিই সরকারে প্রধান, তার কথাই শেষ কথা। ফলে সেখানে এই ধরনের কোনো জটিলতা তৈরি হওয়ার খুব একটা বড় সুযোগ ছিল না। কিন্তু বিজেপির এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আপনারা যদি ইতিহাসে ফিরে যান, দেখবেন সিপিএমেও এই সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সিপিএমে এই সমস্যা তৈরি হলেও সেটা একটা এরকম প্রকাশ্যে চলে আসা বা সেটা নিয়ে আলোচনা শুরু হওয়া, বা সব থেকে বড় কথা সেটা দল এবং সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে ওঠা, এতে সময় লেগেছে বিস্তর। অন্তত সরকারের 30 বছর বয়স হয়ে যাওয়ার পর ব্যাপারটা আরো বেশি প্রকাশ্যে এসেছে। আর এই বিজেপি সরকার, এর তো 3 মাস বয়স, এখনো মুখে ভাতের বয়স হয়নি। এই সদ্যজাতর ক্ষেত্রে এরকম একটা ক্রিটিক্যাল ইস্যু কোনো প্রশ্ন তৈরি করছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন অংশ থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। কলকাতা শহরের উপকণ্ঠই বলুন আর দূরগ্রামই বলুন, বিভিন্ন জায়গার তোলাবাজির খবর আসছে। তোলাবাজি কারা করছেন? কেউ নব্য বিজেপি, কেউ কোর বিজেপি, অর্থাৎ এই সুযোগে বিজেপির জার্সি পরে কেউ কেউ নাকি মাঠে নেমে পড়ছেন। এখন এরকম ব্যাখ্যা যদিও সামনে রাখা হচ্ছে আমাদের সামনে, কিন্তু একটা প্রশ্ন উঠছে যে দলের রাজ্য সভাপতি বারবার হুঁশিয়ারি দিয়েছেন, তারপরও এই ঘটনা ঘটেই চলেছে, এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ধরুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে আমরা বারবার জিরো টলারেন্সের কথা শুনছি। দুর্নীতির প্রশ্নে, তোলাবাজির প্রশ্নে জিরো টলারেন্স। কিন্তু যখন তার দলের কারো বিরুদ্ধে এই ধরনের প্রশ্ন উঠছে, অর্থাৎ বিজেপির কোনো নব্য নেতাই বলুন, পুরনো নেতাই বলুন, তারা তোলাবাজি করছেন বলে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন, শুভেন্দু অধিকারী নিজেই পুলিশ দপ্তর দেখেন কতটা কড়া ব্যবস্থা নিচ্ছেন। সত্যি দৃষ্টান্তমূলক কড়া ব্যবস্থা সেক্ষেত্রে আদৌ নেওয়া হচ্ছে কি? এই প্রশ্নও কিন্তু বিভিন্ন শিবির থেকে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। 26-এর নির্বাচনে এক কথায় বলতে গেলে বিজেপি কিন্তু জেতেনি, হেরেছে তৃণমূল কংগ্রেস। ঠিক 11 নির্বাচনে যেরকম তৃণমূল কংগ্রেস জেতেনি, ওখানে বাম ফ্রন্ট হেরেছিল, বাম সরকারে যে যারা ক্ষমতাসীন ছিল সেই রাজনৈতিক দলগুলো হেরেছিল, মুখ্যত সিপিএম হেরেছিল। ঠিক তেমনি 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরেছে। মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং কেন দিয়েছে? শুধু দুর্নীতির প্রশ্নে? দুর্নীতির প্রশ্নে হলে তো সেই 14-15 থেকেই নির্বাচনে তার ছাপ পড়ার কথা। নারদা স্ক্যাম যখন সামনে আসে, সেই নির্বাচন থেকেই তো রেজাল্ট অন্যরকম হওয়ার কথা। তারপরে তো আরো কত, তার আগে সারদা, তারপরে রোজ ভ্যালি, তারপরে আরো গুচ্ছের গয়দা, কয়লা গরু ইত্যাদি তো আছেই। কিন্তু শুধু দুর্নীতির প্রশ্নে সম্ভবত নয়, এই তৃণমূল বিরোধী রায় আমার মনে হয় অনেক বেশি কার্যকরীভাবে চোখে পড়েছে 26-এ। তার অন্যতম কারণ এই আরজি করের ঘটনা বলুন, আরও এই ধরনের বেশ কিছু ঘটনা। মানুষ নিরাপত্তার প্রশ্নেও সম্ভবত নিরাপদ বোধ করছিল না তৃণমূলের শাসনে, আর তার প্রতিফলন হয়েছে নির্বাচনী ফলাফলে। এবং এটা যে
সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট হয়েছে, অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে আর সেই জন্যই বিজেপি ভোট পেয়েছে, এটা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বীকার করেছেন, প্রকাশ্যে বলেছেন। নির্বাচনের চলাকালীন, নির্বাচনে এমনকি প্রথম পর্ব শেষ হওয়ার পরেও তিনি এই কথা বলেছেন। আমার সঙ্গে যখন তার রাজ্য বিজেপি দপ্তরে দেখা হয়েছে, তিনি পরিষ্কার বলেছেন যে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে, কাজেই বিজেপি সরকার তৈরি করবে। তাহলে বিজেপি কিন্তু জনপ্রিয়তার প্রশ্নে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠে ভোট পেয়ে সরকার গড়েছে, বিষয়টা এরকম নয়। 11-এ যেরকম সিপিএম হেরেছিল, ঠিক তেমনি 26-এ তৃণমূল হেরেছে এবং বিজেপি এই সরকার তৈরি করেছে। কিন্তু হলেও যেহেতু তৃণমূল সরকারের নানা প্রশ্নে বিদ্ধ তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপিকে ভোট দিয়েছে মানুষ এবং সরকার তৈরি করেছে বিজেপি, তাই প্রত্যাশা মানুষের বিজেপির এই সরকারের ওপর রয়েছে, এখনও রয়েছে। আর ওই যে বললাম, এগরোলের ভেতরে শুধু পেঁয়াজ নয়, শশাও মানুষের প্রত্যাশা। যদি কোথাও মনে হয় যে শুধুই এক্ষেত্রেও পেঁয়াজ, কোথাও শশা নেই, মানুষ তো প্রত্যাশাহীনতায় ভুগবেন। তারা মনে করবেন তারা যে আশা করেছিলেন এই সরকার তাদের প্রত্যাশা মেটাবে, সেখানে এই সরকার কোথাও ব্যর্থ হচ্ছে। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জটা কি? আমি আমার মত বলছি, আপনাদের মত আমি জানতে চাইব কমেন্ট বক্সে, আপনারা নিশ্চয়ই জানাবেন। শুভেন্দু সরকার প্রধান, সরকার চালাতে গেলে শুধুমাত্র একটা এফিশিয়েন্ট সরকারি কর্মচারীদের গোষ্ঠী দরকার হয় এরকম নয়, মানে একদম নিচের স্তর থেকে ওপর স্তর অবধি সরকারি কর্মচারী তো অবশ্যই দরকার হয়, কিন্তু কোথাও একটা দক্ষ দলীয় কর্মচারীদের নেটওয়ার্কও লাগে। মানুষের সঙ্গে দলের যে সংযোগ, সেই সংযোগটা কিন্তু সরকারি কর্মচারী মারফত হয় না, দলীয় কর্মচারী লাগে। এবং যারা সরকারি পরিষেবা সংক্রান্ত কাজে মানুষকে দক্ষভাবে সাহায্য করতে পারবে, তবে একটা রাজনৈতিক দল সাধারণ মানুষের কাছাকাছি আসে এবং সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠতে পারে। এই নেটওয়ার্ক সিপিএমের ছিল, ভালোভাবেই ছিল। এই নেটওয়ার্ক তৃণমূল কংগ্রেসও তৈরি করেছিল, ওখানে অনেক সিপিএম থেকে লোকজন সুইচ ওভার করেছিল বলা হয়। আর বিজেপির এই সরকার এবং বিজেপি দল হিসেবেও সরাসরি এই সরকার গঠনের পর ঘোষণা করেছে তৃণমূলীকরণ নয়, অফিসিয়ালি তৃণমূল থেকে কেউ ঢুকতে পারবে না। কিন্তু বিজেপি এখানে এই রাজ্যে যেহেতু বহু নেতা, এমনকি বহু বিধায়ক যারা নির্বাচিত হয়ে এসেছেন, অনেকেরই ক্লাব চালানোর পর্যন্ত অভিজ্ঞতা নেই, ফলে এই যে দক্ষ একটা দলীয় কর্মী দল লাগে, এখানে একটা বড় অভাব তৈরি হয়েছে। এবং এখানে দল সরকার প্রধান অর্থাৎ শুভেন্দু অধিকারীকে, মুখ্যমন্ত্রীকে তেমন কিছু সাহায্য করতে পারছে না। অন্যদিকে দল এবং সরকারের প্রশ্নে যদি দেখেন, যতই শ্রমিক ভট্টাচার্য বলুন যে দল এবং সরকারের মধ্যে তালমিল সমন্বয় অত্যন্ত ভালো রয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির কোর টিমের সদস্য নন। একটা তুলনা করে আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরুন সিপিএম এর ভেতরে দলের সঙ্গে সরকারের একটা বিরোধ তৈরি হলো বা একটা দূরত্ব তৈরি হলো, কখন? সরকারের প্রধান বুদ্ধদেব ভট্টাচার্য, অন্যদিকে দলে সেলিম, বিমান, বিনয়, আরও অনেক নেতা রয়েছেন, তাদেরও একরকম মত। বুদ্ধবাবুর একটা অন্যরকম মত ছিলই, বেশ কিছু প্রশ্নে তিনি সরাসরি দলের বিরোধিতা করেছেন। যতদিন অনিল বিশ্বাস ছিলেন ততদিন পর্যন্ত একটা ব্যালেন্স তিনি করেছেন, বুদ্ধবাবুর সরকার এবং দল এর মধ্যে একটা ব্যালেন্স অনিল বিশ্বাস করে গেছেন। কিন্তু যখন অনিল বিশ্বাস থাকলেন না, চলে গেলেন, তারপর থেকে এই দূরত্বটা, এই ফাটলটা ক্রমশ চওড়া হতে শুরু করলো। নন্দীগ্রাম সিঙ্গুরের সময় আমরা দেখেছি এই দূরত্ব, এই ফাটল কতটা চওড়া হয়েছিল, এবং যার ফলে বলা যায় বামফ্রন্ট সরকারের বিপর্যয়ের জন্য এটা অন্যতম কারণ, অন্যতম দায়ী এই ফাটল। কিন্তু বিজেপির ক্রাইসিসটা একটু অন্যরকম। বিজেপিতে একটা অংশ হচ্ছে কোর বিজেপি, সংঘ ঘনিষ্ঠ, যারা একটা মতাদর্শে পরিচালিত হন, আর অন্য অংশ যেখানে রাজনীতি করা মানুষ রাজনৈতিক কারণে, রাজনৈতিক রাস্তায়, রাজনৈতিক পথে বিজেপিতে এসে মিশেছেন। এরা রাজনীতি করেন এবং রাজনৈতিক প্রয়োজন এদের কাছে অনেক বেশি প্রায়োরিটি। অন্যদিকে কোর বিজেপি, তাদের কাছে কিন্তু মতাদর্শ অনেক বেশি প্রায়োরিটি। এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কিন্তু সরকার এবং দলের মধ্যে ফাটলটাকে
চোখে পড়ার মতো জায়গায় এনে দিয়েছে। এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে শুভেন্দু অধিকারী তিনি রাজনৈতিক পথে চলতে চলতে বিজেপিতে এসেছেন। যখন সুকান্ত মজুমদারের পরে রাজ্য সভাপতি কে হবেন সেই আলোচনা চলছে, সেই আলোচনায় শুভেন্দু অধিকারী কোয়ালিফাই করেননি, কিন্তু তখনই অনেকে বলেছেন তিনি কোয়ালিফাই করছেন না, কারণ তার ওই কোয়ালিফিকেশনটা নেই যেটা বিজেপির দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য প্রয়োজন। এমনকি তার যে ক্যাবিনেট, শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে কতজনের সেই কোয়ালিফিকেশন আছে? অগ্নিমিত্রা নেই, তাপস রায় নেই, দিলীপ ঘোষের সেই কোয়ালিফিকেশন আছে। এই যে বিভেদটা দলের ভেতরে, এই বিভেদটাই কি সরকার এবং দলের মধ্যে ফাটলটা তৈরি করছে? রাজনৈতিকভাবে যারা বিষয়টাকে দেখেন, তারা অন্য রাজনৈতিক দল যাদেরকে হারিয়ে দল ক্ষমতায় এলো, সেই রাজনৈতিক দলকে দুর্বল করাটাকে রাজনৈতিক প্রায়োরিটি হিসেবে দেখতে পারেন। কিন্তু যারা মতাদর্শ নিয়ে রাজনীতিটা করেন, কোর বিজেপির লোক, তাদের কাছে কিন্তু এইটা প্রায়োরিটি নয়। বিজেপির মতাদর্শে যদি এটাকে আঘাত করে তাহলে সেটাকে তারা বর্জনীয় বলেই মনে করেন। এই দুটো কনফ্লিক্ট পরিষ্কার বোঝা যাচ্ছে এবার। দুটো বিপরীতমুখী স্রোতের সংঘাত হচ্ছে। শ্রমিক শুভেন্দুর বৈঠকে থাকতে হচ্ছে সুনীল বানসালকে কি সেই কারণে? এটা অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা এই প্রশ্ন তুলছেন। গ্রাউন্ড লেভেলে দলীয় কর্মীদের তৈরি করতে কি হিমশিম খাচ্ছে? রাজনৈতিক নেতা হিসেবে যারা কোর বিজেপির লোক, তারাও তো বুঝতে পারছেন যে আলটিমেটলি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোটা অনেক বেশি প্রয়োজন এবং সেই জন্য একটা দক্ষ কর্মী দল প্রয়োজন গ্রাউন্ড লেভেলে। কিন্তু সেই এক্সারসাইজটা কোথায়? দলের ভেতরে সেই চেষ্টাটা কোথায়? আর শুধু গ্রাউন্ড লেভেল কেন, আপনারা যদি বলেন ব্যাপারটা শুধু গ্রাউন্ড লেভেলের বলছি কেন, আমিও আপনাদের সঙ্গে একমত। কারণ আমরা দেখছি জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সামনে এসে কেউ অভিযোগ করছেন নির্বাচিত হয়ে আসা বিজেপি বিধায়কের বিরুদ্ধে, যে তার কাছে টাকা চাওয়া হয়েছে, তার দোকান ঘর বেদখল হয়ে যাচ্ছে, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে টাকা খরচ করলেই জল ঢালা যাচ্ছে। বাধ্য হয়ে স্থানীয় বিধায়ককে, যিনি বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছেন, সাংবাদিক সম্মেলন করে দাবি করতে হচ্ছে যে এর মধ্যে বিজেপি নেই, এর মধ্যে দল নেই, এর মধ্যে সরকার নেই, এটা সম্পূর্ণ ওই মন্দিরের ব্যাপার। কিন্তু বললে তো হবে না ওই মন্দিরের ব্যাপার। মানুষ তো এত সহজে ব্যাপারটা বুঝবে না। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, একটা মন্দিরের পরিচালক মণ্ডলীর নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে, যেখানে মানুষের একদম সেন্টিমেন্ট তার সঙ্গে যুক্ত, বিশ্বাস তার সঙ্গে যুক্ত। এই ধরনের মন্দিরগুলোর ওপরে সরকারের নিয়ন্ত্রণ নেই। এতটাই দুর্বল নাকি সরকার? এই প্রশ্ন তো উঠবে। দিল্লিতে তাই শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর এই বৈঠক শুধুমাত্র সৌজন্য নাকি অত্যন্ত প্রয়োজনের কারণেই, এই বিষয়টা কিন্তু আলোচনায় এসেছে। এই আবহে আক্রমণ তীব্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করছেন বটে, কিন্তু তিনি যে বিরাট কোনো রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন, রাজনৈতিকভাবে তিনি সাধারণ মানুষের কাছে এই 3 মাসের মধ্যে বিরাট গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, এ কথা ভাবার কোনো কারণ নেই। এবং কোথাও কোথাও তো মমতার থেকে বেরোচ্ছেন না, তার ওখানে যারা ঝাড়ু দেয় তাদের ঝাড়ু নাকি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগও তিনি বসে করছেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও সমাজ মাধ্যমে লাইভে এসে তার বক্তব্য রেখেছেন। আর এই লাস্ট যেবার তিনি এলেন, তার যে বক্তব্য রাখলেন, এর একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। দেখবেন আক্রমণের ঝাঁজ অনেক বেড়েছে এবং এই তোলাবাজির প্রশ্নে যেহেতু বিজেপি বিদ্ধ হচ্ছে, বিজেপির নিচুতলার কর্মীদের বিরুদ্ধে উঠছে, তাই এটাকে তিনি সামনে নিয়ে এসেছেন। যেখানে এখনো পর্যন্ত তার দলের ঘনিষ্ঠ লোকেদের বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা, কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যখন ছিলেন, যে সরকার চালিয়েছেন, সেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যারা ছিল, তার দলের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষদের সঙ্গে ঘনিষ্ঠ যারা ছিল, তাদের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত হওয়ার পরেও তিনি তোলাবাজির অভিযোগে
বিজেপি সরকারকে বিদ্ধে চাইছেন, তার বিরুদ্ধে সুর তুলতে চাইছেন। আমি এটাকে মনে করি না যে রাজনৈতিকভাবে বিজেপির খুব গুরুত্ব দেওয়ার দরকার আছে। হয়তো বিজেপিও সেটাই মনে করে এবং সেজন্যই এই নিয়ে খুব একটা কারো প্রতিক্রিয়াও আমার কানে আসেনি। কিন্তু সদ্যজাত সরকারের সামনে রাজনৈতিক কোনো বড় প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও যদি সদ্যজাত সরকারের শরীরে এই ধরনের কোনো পীত রোগের লক্ষণ দেখা দেয়, তাহলে এটুকু আন্দাজ করতেই পারি যে এর কিন্তু প্রতিষেধক দরকার। আর এর প্রতিষেধকের খোঁজ দলের মাথায় থাকা বা সরকারের মাথায় থাকা বিজেপি নেতাদের কাছে যদি না থাকে, তাহলে কিন্তু পিতরোগের প্রকোপ আরও বাড়বে। আগামী 8-2 মাসে হয়তো স্পষ্ট হবে যে সত্যিই প্রতিষেধকের খোঁজ তারা পেয়েছেন কিনা।